নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। আমরা পলিটি সাবজেক্টে করছিলাম হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস। এখানে আমরা দেখছিলাম যে আমাদের দেশে যে কনস্টিটিউশনের মাধ্যমে এখন শাসন ব্যবস্থা চলে, সেই শাসন ব্যবস্থাতে আমরা কি করে এসেছি। ইংরেজরা ভারতে আসার পরে ইংরেজরা যে ধরনের সিস্টেম আমাদের এখানে চালু করেছিল, তার মধ্যে থেকেই সব থেকে বেশি শিখেছি আমরা। তো সেই জন্য আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করা হয়ে গেছে। লাস্ট আমরা দেখেছিলাম 1858 সালে 1858 গুড গভর্নেন্স অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যা বলবেন। সিপাহী বিদ্রোহের পরে কোম্পানিকে সমস্ত দিক থেকেই অ্যাবলিশ করে দেওয়া হয় এবং ডাইরেক্ট ব্রিটিশ রাজ ভারতবর্ষে আসে। এরপরে আমরা আজকে পড়ব যে এতক্ষণ তো সেন্ট্রালাইজেশন হয়ে গেল, যে ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানিকে সম্পূর্ণরূপে কি বলবো ক্ষমতাচ্যুত করে দিল এবং নিজেরা ভারতের শাসনভার নিয়ে নিল। এবং এরপরে শুরু হবে পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ পাওয়ার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া, অর্থাৎ ভারতীয়রা আস্তে আস্তে পাওয়ারফুল হবে। তো আজকে আমরা পড়ব 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট থেকে। তো সবার প্রথমে আমরা জেনে নিই আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আজ আমরা করব হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসের শেষ লেকচার, যেখানে আমরা দেখতে চলেছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। কিন্তু তার আগে এর আগের দিন যতদূর করেছিলাম ততটুকু আমরা একবার খুব তাড়াতাড়ি কুইক রিক্যাপ নিয়ে নিই। আমরা দেখেছিলাম চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে, সেখানে সেন্ট্রালাইজেশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়েছে। তো শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন উইলিয়াম বেন্টিক এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন উইলিয়াম বেন্টিক। আমরা এর আগের দিন এগুলো ডিটেলে পড়েছি। ট্রেড মনোপলি সম্পূর্ণ অ্যাবলিশ করে দেওয়া হয়। এর আগে টি আর ট্রেড উইথ চায়নাতে ছিল, কিন্তু এখন সম্পূর্ণ নিয়ে নেওয়া হয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবলমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হয়। গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল, গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, যেটা প্রথমে 4 জনের ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে, তো সেই কাউন্সিলে একজন মেম্বার অ্যাড করা হয়, ল মেম্বার, তার নাম হলো ম্যাকল। এবং এরপরে 1853 অ্যাক্টে তাকে পার্মানেন্ট পজিশন দেওয়া হয়। ব্রিটিশ গভর্নমেন্ট ল কমিশন এস্টাবলিশ করে ম্যাকলের আন্ডারে। তারপর কোনো লকে আগে রেগুলেশন বলা হতো, এখন অ্যাক্ট বলা হবে। চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্টকে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, দিয়ে মিনিস্টার অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বলা হয়। একটু আর কি ভালো নাম দিয়ে দেওয়া হয়েছে। আর কম্পিটিটিভ এক্সামের একটা ব্যবস্থা হয়, কিন্তু কোর্ট অফ ডাইরেক্টররা খুব হো হাল্লা করে, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে 1853-তে আমরা কি দেখলাম, যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ যে ফাংশনকে, এই দুটি আমরা আগের দিন খুব ভালোভাবে চর্চা করেছি, এই ফাংশন দুটিকে সেপারেট করে দেওয়া হয়, আলাদাভাবে দেখা হয়। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের 6 জন নতুন মেম্বার অ্যাড করা হয়, আর যে ল মেম্বার ছিল তাকে পার্মানেন্টশিপ দেওয়া হয়, ফুল টাইম মেম্বার ল মেম্বারকে। আর চিফ জাস্টিস এক্স অফিসিও হবে, এর আগের দিন এটাও খুব ভালোভাবে বলা হয়েছে। আর ইন্ডিয়ানদের অ্যালাউ করা হয় কোভিনেটেড সিভিল সার্ভিস, অর্থাৎ কোভিনেটেড মানে একটু বড় সড়ো পদগুলোতে গ্রুপে পোস্ট শুদ্ধ। আর ম্যাকলে কমিটি তার রিপোর্ট দেয় 1854 খ্রিস্টাব্দে, যার সম্বন্ধে আমরা হিস্ট্রিতে খুব ডিটেলে পড়ব। এরপর আমরা দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় বলা হয়। ভাইসরয় অর্থাৎ রানীর ডাইরেক্ট প্রতিনিধি, ইয়ার মানেই হচ্ছে ভাইসরয়। তারপর ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম এন্ড করে দেওয়া হয়। ডক্টরাইন অফ
ল্যাপস, অর্থাৎ কোনো একজনের সন্তান যদি না হতো তাহলে সেই রাজা বা রানী কি করতেন, একজন সন্তানকে দত্তক নিতেন এবং সেই দত্তক নেওয়া পুত্র কোনো বা পুত্র বা পুত্রী সে কোনো সাম্রাজ্য পাবে না, সেই সাম্রাজ্যটা ব্রিটিশদের অধীনে চলে আসবে। একটা অদ্ভুত রকমের ব্যাপার তৈরি করেছিলেন ক্যানিং, এই ডালহৌসি, এবং তারপরে এখানে সেটা বন্ধ করে দেওয়া হয়। আর এই সময় ভাইসরয় কে ছিলেন? ক্যানিং। লর্ড আবার কে বলবো ওকে। বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টরের পাওয়ারগুলিকে ট্রান্সফার করে দেওয়া হয়, একটা নতুন পজিশন করা হয় যার নাম হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। সে বসবে কোথায়? লন্ডনে। আমরা এর আগের দিন প্রথমেই দেখেছিলাম যে এটা যদি ইউরোপ হয়, এই যে এই জায়গাটা, এটি হলো ইউকে, এর মধ্যে এখানটা করে রয়েছে লন্ডন। তো সেই লন্ডন থেকে আর কি আমাদের এই ভারতকে আর কি চালানো হতো। তো যাই হোক, আমরা আজকে থেকে দেখা শুরু করব, সেটি হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। আমরা কি বললাম, এই সময় থেকে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন শুরু হয়েছে, অর্থাৎ ক্ষমতার বিন্যাস শুরু হয়েছে। আমরা আজকে একটু স্পিডে করব। ডিসেন্ট্রালাইজেশন কথার অর্থ কি? একটা কথা হলো সেন্ট্রালাইজেশন, একটা পাওয়ার সেন্টার আছে, সমস্ত পাওয়ার সেই সেন্টারের দিকে চলে আসছে, এটাকে বলা হবে সেন্ট্রালাইজেশন। আর সেন্টার থেকে পাওয়ার সমস্ত দিকে ছড়িয়ে পড়ছে, এই বিষয়টাকে বলা হবে ডিসেন্ট্রালাইজেশন। মনে থাকবে যে এর আগে কি, যে বোম্বে, মাদ্রাজ এসব জায়গার গভর্নরের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলোকে সব নিয়ে নেওয়া হয়, তাদেরকে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করে দেওয়া হয়। কিন্তু এখন কি, তাদেরকে আবার সেই ক্ষমতাগুলি রিটার্ন ব্যাক করা হবে। দেখা যাক, বোম্বে, মাদ্রাজের গভর্নরদেরকে লেজিসলেটিভ পাওয়ার অ্যালোকেশন করা হয়। লেজিসলেটিভ মানে কি? ল বানানোর যে পাওয়ার, খুব ভালো পাওয়ার। ল বানানোর পাওয়ারটি বোম্বে এবং মাদ্রাজকে, যে গভর্নরকে, সে তাকে ফেরত দেওয়া হয়। ব্যাপারটা কি, যে ঠিক আছে, এই যদি আমাদের ভারতবর্ষ হয়, এখানে একটা সেন্টার ছিল, সেটা হলো বোম্বে, এখানে একটা সেন্টার ছিল, সেটা হলো ম্যাড্রাস, আর এখানে একটা ব্যবস্থা ছিল, সেটার নাম হলো কলকাতা, এরকম নাম ছিল ক্যালকাটা। ঠিক আছে, তো এখানে ক্ষমতাটা সেন্ট্রালাইজ করা হয়েছে এতদিনে, তারপরে এখন কি করা হবে, সেই ক্ষমতাটা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, ক্ষমতা আবার এখান থেকে ফেরত আসছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন। বানানটা একবার আপনারা দেখে নেবেন। বেশ, তো এখানে কি করা হচ্ছে, বোম্বে এবং মাদ্রাস এর গভর্নরদেরকে তার লেজিসলেটিভ পাওয়ার অ্যালোকেট করে দেওয়া হয়েছে, যাহা 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে হল্ট করে দেওয়া হয়েছিল। 1833-এর চার্টার অ্যাক্ট আমরা দেখব যে বোম্বে এবং মাদ্রাসের, আচ্ছা, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয় এবং সেটা সম্পূর্ণ সিভিল এবং মিলিটারি পাওয়ার তাকে দিয়ে দেওয়া হয়। সিভিল আর মিলিটারি পাওয়ারের মধ্যে লেজিসলেটিভ পাওয়ারও রয়েছে। এখানে আপনারা বইতে দেখবেন যে আরো ভালোভাবে এখানে এটা ডিটেলে লেখা আছে, সেখানে কথাটা লেখা থাকবে। এক্সাক্ট ওই কথাটা লেখা হয়নি, এটা আমার ভুল ছিল, পরের দিনকে আমরা নোটটা আপডেট করে দেবো। তো ইনক্লুড ইন্ডিয়ান্স ইন লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল মানে মেন যে লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে, অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে মহারাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা আর দিনকার রাও, এই তিনজন, অবশ্যই এরা তিনজন ব্রিটিশদের একদম পোষ্য ছিল। তো তাদের তিনজনকে ব্রিটিশরা নিয়ে গিয়ে বললেন যে ঠিক আছে, তোমরা এখানে নন অফিসিয়াল মেম্বার হিসাবে আমাদের যুক্ত হও, পাওয়ার টাওয়ার কিছু নেই, শুধু এসে এখানে বসে থাকবে, শুনবে, শোনার সব ক্ষমতা দিলাম তোমাকে। তো এই তিনজনকে আনঅফিসিয়াল মেম্বার করা হয়, ঠিক আছে, এদের অফিসিয়াল কোনো পাওয়ার ছিল না। ডিসেন্ট্রালাইজেশনের জাস্ট একটা সূচনা, যে ভারতীয়দেরকেও বসার সুযোগ দেওয়া হচ্ছে। আবার
বোম্বে এবং মাদ্রাসকে তো তার ল মেকিং লেজিসলেটিভ পাওয়ার দিয়েই দেওয়া হলো। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ও রুলস অফ বিজনেস এর ফ্রেমিং এর পাওয়ার ভাইসরয়কে দেওয়া হয়। এবার অর্ডিন্যান্স মানে কি, আমরা দেখব যে আমাদের প্রেসিডেন্ট যখন হাউস অ্যাকশনে থাকে না, এবার এটার মানে কি, আচ্ছা লোকসভা এবং রাজ্যসভাতে আপনারা অনেক সময় দেখেছেন টিভিতে যে কোনো একটা লোক আছে কিছু বলে, ঠিক আছে, বাকিরা এরকম করে হাততালি বাজায়, তারপরে বেঞ্চ বাজায়, ভোট দেয়, তর্ক বিতর্ক করে, ঠিক আছে। তো এই সব কাজগুলো যখন হবে না, অর্থাৎ যখন হাউস ইন অ্যাকশনে থাকবে না, সারা বছর তো এটা হয় না, না বছরে 3 বার হয়, কখন কখন কি হয় না হয় এগুলো আমরা সব ডিটেলে পলিটি সাবজেক্টের মধ্যেই দেখবো। যখন হাউস অ্যাকশনে থাকে না তখন দেশে একটা আইন মানে চালু করতে হবে, তাহলে সেই আইনটা কিভাবে চালু হবে? তো তখন প্রেসিডেন্ট ডাইরেক্ট ওই আইনটা লিখবেন এবং লিখে নিজে সাইন করে একটা অর্ডিন্যান্স পাস করে দেবেন। অর্ডিন্যান্স কথার অর্থই হলো টেম্পোরারি ল। আবার হাউস যখন যখন অ্যাকশনে আসবে তখন যদি তারা ওই লটাকে আবার হাউসে পাস করে তাহলে লটা চলবে, যদি তারা হাউসে পাস না করে তাহলে লটা চলবে না। হাইস্ট আমাদের এখন বর্তমানে 6 মাস 6 সপ্তাহ অবধি একটা অর্ডিন্যান্স থাকতে পারে, তারপরে প্রেসিডেন্ট এসে আবার অর্ডিন্যান্সটা পাস করে দেবে। হ্যাঁ, তো প্রেসিডেন্টের অত পাওয়ার থাকে না, প্রেসিডেন্ট তাহলে তো অদ্ভুত ব্যাপার, প্রেসিডেন্ট নিজে নিজে ল লিখে সব চালু করে দিচ্ছে। যাই হোক, পোর্টফোলিও সিস্টেম, ফাউন্ডেশন ফর দ্য ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট। ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি, যে মন্ত্রিত্ব, কোন একজনকে কিছু একটা মিনিস্টার বানানো হচ্ছে, ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এগুলো হচ্ছে একটা পোর্টফোলিও। পোর্টফোলিও একটা নাম, মন্ত্রিত্ব বাংলায় যেটা সেটা ইংলিশে পোর্টফোলিও, এরকম ধরে নিন। একদম খুব ভালোভাবে আমরা বুঝবো যখন আমরা এইসব জিনিসগুলো দেখবো, তো পোর্টফোলিও সিস্টেম তখন চালু হয়, মন্ত্রিত্ব। তো একটা ক্যাবিনেট, ঠিক আছে, আমরা দেখব যে প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার্স, ঠিক আছে, আমরা দেখব মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এগুলো সব দেখব। নিউ লেজিসলেটিভ কাউন্সিলস ফর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বেঙ্গল, পাঞ্জাব, এইগুলো সব এস্টাবলিশ করা হলো। তার মানে কি, নতুন কিছু লেজিসলেটিভ কাউন্সিল, যেমন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স NWFP, তারপরে বেঙ্গল, পাঞ্জাব, এইগুলো নতুন নতুন প্রভিন্স বানানো শুরু হলো। ক্ষমা করবেন, তার মানে কি, যে আগে ব্রিটিশদের একটা বম্বে প্রেসিডেন্সি, একটা মাদ্রাস প্রেসিডেন্সি, একটা ক্যালকাটা প্রেসিডেন্সি, এরকম ছিল, কিন্তু এখন আরো অন্যান্য পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে প্রিন্সলি স্টেটগুলির মাধ্যমে। আমরা হিস্ট্রিতে এগুলো খুব ভালো করে দেখবো, ওই জন্য আমরা জাস্ট উপর উপর দিয়ে ছুঁয়ে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এই অ্যাক্টের সময় হয়েছিল, এরকম মনে রাখবেন। তো ক্রিটিসিজম, এই অ্যাক্টকে টুথলেস টাইগার বলা হয় কেন, কারণ এখানে আসল কোনো পাওয়ার তো দেওয়া হয়নি, জাস্ট এটা গিমিক দেখানো ছিল, হ্যাঁ তোমাকে দিলাম কিছু, দেওয়া তো কিছুই হয়নি। আর নো ডিসকাশন অন ফিনান্সিয়াল ম্যাটার, যে আমাদের থেকে চুরি করে তা তো নিয়ে যাচ্ছ, তো আমাদের জন্য কিছু খরচ করো, সেগুলো আপনি বলতে পারবেন না, কারণ ফিনান্সিয়াল ম্যাটারে আপনার কোনো সে নেই, পাওয়ার নেই। এরপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, 30 বছর পরে বা 31 বছর পরে, এখানে কি করা হয়, যে ইনক্রিজ দ্য নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার্স। আমরা খুব ভালোভাবে দেখব হিস্ট্রিতে যে 1880 থেকে 1890-এর মধ্যে, 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপন হয়ে যায়, এবং কংগ্রেস এই সময় অ্যাজ এ পাওয়ার সেন্টার দেশের মধ্যে মানুষের ভয়েস হয়ে উপরের দিকে আসতে থাকে, ব্রিটিশদের কানের সামনে সবসময় তারা বলতে থাকে, তো তারা চাপ দিতে থাকে, একটা প্রেশার গ্রুপের মতো ক্রিয়েট হয়, বা যাই বলবেন। কংগ্রেস তো পরবর্তীতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট ভূমিকা নিয়েছিল। পাওয়ার টু ডিসকাস বাজেট বাট নট টু ভোট অন বাজেট। দেখুন, এর আগে কি ছিল, যে বাজেট ফিনান্সিয়াল ম্যাটারে তুমি শুধু শুনতে পারো, কিছুই কোনো ডিসকাস করতে পারবে না। এখন কি, যে বাজেট তুমি ডিসকাস করতে পারবে, যে কত টাকা কোথায় দিলেন, কি খরচ করলেন, কিসে খরচ করলেন, কিন্তু কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যাবে না, ঠিক আছে, কোনো ভোট দেওয়া যাবে না বাজেটে। আমরা বুঝতে পারলাম, বাজেট এখন শুনতে পারবো, একটু ডিসকাস করতে পারবো। প্রথমে জাস্ট শুনতে পারছিলাম, মানে তাও তার আগে তো তাও ছিল না।
ক্যান অ্যাড্রেস কোয়েশ্চেন বাট ক্যান নট আস্ক সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, মানে একটা আধটা কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করতে পারবো ব্রিটিশ গভর্নমেন্টকে, কিন্তু তারপরে সেটা সঙ্গে আরো কিছু কোয়েশ্চেন আর জিজ্ঞেস করা যাবে না, সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হবে না। এগুলো আমরা দেখবো আমাদের মানে পরবর্তীতে যখন পার্লামেন্টের কার্যকলাপ আমরা পড়বো, বাজেট বিষয়টা, কোয়েশ্চেন আওয়ার, ঠিক আছে, তারপরে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আমরা সব দেখব। তারপর ইনডাইরেক্ট ইলেকশন ফর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। সেন্ট্রাল যে লেজিসলেটিভ কাউন্সিল থাকে মানে কি, প্রভিন্সগুলোতেও লেজিসলেটিভ কাউন্সিল হওয়ার কথা কিছু একটা, বা কিছু একটা তো তৈরি হচ্ছে, প্রভিন্সগুলোতে একটু একটু কাউন্সিল তৈরি হচ্ছে, আর একটা সেন্ট্রাল যেটা গভর্নর জেনারেলের সঙ্গে কাজ করে, সেই কাউন্সিলটাকে বলা হয় সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। তো সেই সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের রিপ্রেজেন্টেশন অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার সংখ্যা বাড়তে থাকে, বুঝতে পারলাম। প্রথমে 3 জন ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে 16 জন হয়ে যাবে, এরপর একটা এক ধাক্কায় 16 থেকে 60 করে দেবে, এরপরটাই আমরা দেখব। তারপরে ইনডাইরেক্ট ইলেকশন ফর সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, রিপ্রেজেন্টেশন ফ্রম ভেরিয়াস বডিজ লাইক ইউনিভার্সিটিজ, ডিস্ট্রিক্ট বোর্ডস, মিউনিসিপ্যালিটিজ, জামিনদার্স, চেম্বার অফ কমার্স, অ্যান্ড বাই রেকমেন্ডেশন টু দ্য প্রভিন্সিয়াল কাউন্সিল। প্রত্যেকটা প্রভিন্সে যে সমস্ত কাউন্সিলগুলো রয়েছে, বললাম না প্রত্যেকটা প্রভিন্স নতুন নতুন প্রভিন্সও তৈরি হচ্ছে, NWFP, পাঞ্জাব, বোম্বে, তো প্রভিন্সগুলোতে যে প্রভিন্সিয়াল কাউন্সিল আছে তারা যদি কাউকে রেকমেন্ড করে তাকে নন অফিসিয়াল মেম্বার করে দেয়। জমিদারদের মধ্যে থেকে কোনো একজন দুজনকে রেকমেন্ডেশন আসলো, নন অফিসিয়াল মেম্বার করে দিল। ইউনিভার্সিটি থেকে কিছু আসলো, কিছু মিউনিসিপ্যালিটি থেকে আসলো, কিছু চেম্বার অফ কমার্স, ব্যবসা যারা সামলাতো সেই চেম্বার অফ কমার্স থেকে কিছু রেকমেন্ডেশন আসলো। ক্ষমা করবেন। আসলে আলোতে একটু প্রবলেম। বেশ, তো এরপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, আমরা কি দেখছি যে ইহাকে বলা হচ্ছে মর্লে মিন্টো রিফর্ম। বুঝলাম, আমাদের দেশে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ বর্তমানে আমরা যাকে ভাইসরয় বলছি, সে ছিল মিন্টো। আর লন্ডনে আমরা বলছিলাম না যে সেক্রেটারি অফ স্টেট, সে ছিল মর্লে, বাংলায় লিখলাম। তো এই মর্লে এবং মিন্টো এরা দুজন মিলেই তো এই একটা নিয়ে আসার পিছনে সব থেকে বড় মাথা ছিল। তো এদের নাম অনুসারে মর্লে মিন্টো রিফর্মও বলা হয়। কি করেছে দেখা যাক। লেজিসলেটিভ কাউন্সিলের সাইজ ইনক্রিজ করা হয় এবং 16 জন থেকে 60 জন মেম্বার করে দেওয়া হয়, এবং প্রপার ইলেকশন হয়, কিন্তু ইলেকশনটা একটু ইনডাইরেক্ট ছিল কারণ সবাই ভোট দেওয়ার সুযোগ পাননি। Indians are allowed to join the Viceroy's Executive Council and Governor's Executive Council. তাহলে প্রভিন্সে বিভিন্ন রকম গভর্নর রয়েছেন, গভর্নর অফ বোম্বে, গভর্নর অফ মাদ্রাস, গভর্নর অফ কি বলবো NWFP, গভর্নর অফ পাঞ্জাব। তো তাদের আন্ডারে যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল, মানে প্রত্যেকটা ছোট ছোট জায়গায় একটা করে লেজিসলেটিভ কাউন্সিল আছে, আবার মেন একটা লেজিসলেটিভ কাউন্সিল আছে। তো এই দুটো জায়গায় গভর্নরের লেজিসলেটিভ কাউন্সিল এবং গভর্নর জেনারেল অর্থাৎ ভাইসরয়ের লেজিসলেটিভ কাউন্সিল, সব জায়গাতেই ইন্ডিয়ানরা অংশগ্রহণ করতে পারবে, অ্যালাউ করে দেওয়া হলো। এবং সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় ছিলেন যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে একজন লিগাল মেম্বার হিসাবে যুক্ত হয়েছিলেন। তাহলে এই নামটা মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে এটা মর্লে মিন্টো রিফর্মের সময় হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। তারপর সেপারেট ইলেক্টোরেট were established in India as a result of this legislation. Muslim members
may only be elected by Muslim voters. কমিউনালিজমকে লিগালাইজড করে দেওয়া হলো। কি বলা হলো? যে কিছু মুসলিম মেম্বারদের জন্য রিজার্ভড সিট থাকবে এবং সেই জায়গায় যাকে চুজ করা হবে তার জন্য তো মানুষে ভোট দেবে, ইনডাইরেক্ট ইলেকশনও তো হবে। তো সেই ইনডাইরেক্ট ইলেকশনে কেবলমাত্র মুসলিমরাই ভোট দিতে পারবেন এবং অন্য ধর্মের কেউ পারবে না। তাহলে কি হলো? যে স্পষ্ট একটা হিন্দু মুসলিম বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এখান থেকেই তো, এই জন্যই তো এই যে মিন্টোকে বলা হয় ফাদার অব কমিউনাল ইলেক্টোরেট, যে একটা কমিউনাল ব্যাপার, ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করা, রিলিজিয়ানের বেসিসে একটা সেপারেটিস্ট মনোভাব মানুষের মধ্যে তৈরি করা। এই বিষয়টা এই সেপারেট ইলেক্টোরেটের ঘটনা থেকে শুরু হয়, যা শুরু করেছিল মর্লে এবং মিন্টো, মর্লে মিন্টো রিফর্মের মাধ্যমে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তাহলে আমরা ইতিমধ্যে তিনটে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পড়লাম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, সেখানে 3জন এক্সট্রা মেম্বার আসলো, পোর্টফোলিও সিস্টেম শুরু হলো। একটা হলো মহারাজা অফ বেনারস, একটা হলো মহারাজা অফ পাটিয়ালা, আর একটা হলো দিনকর রাও। তারপরে আমরা দেখলাম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1893। আমরা বলেছি যে কংগ্রেস এই সময় গঠিত হয়ে গেছে এবং 16 জন থেকে 60 জন, আচ্ছা 16 জন থেকে 60 জন বোধহয় এইটাতে হয়েছে, আমি একটুখানি, হ্যাঁ এটাতে হচ্ছে। এখানে নন অফিসিয়াল মেম্বারের সংখ্যা বৃদ্ধি পায়, মেম্বারের সংখ্যা বাড়তে থাকলো এবং একটা ইলেকশন টাইপের ব্যাপার হলো যেখানে চেম্বার অফ কমার্স, ঠিক আছে, জামিনদার্স, মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, তারপর হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে কাউন্সিল থাকবে তার রেকমেন্ডেশনে কিছু কিছু ব্যক্তি নন অফিসিয়াল মেম্বার হিসেবে যুক্ত হতে পারবেন। ইন্ডিয়ানসদেরকে অ্যালাউ করা হলো প্রভিন্সিয়াল যে কাউন্সিল এবং সেন্ট্রাল যে কাউন্সিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যা বলবে, সেগুলোতে ইন্ডিয়ানসরা অ্যাড হতে পারবে, যুক্ত হতে পারবে। তারপর মর্লে মিন্টো রিফর্ম আসলো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে, এবং সেখানে কি হলো? সেপারেট ইলেক্টোরেট, মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট তৈরি হয়। সেপারেট ইলেক্টোরেটের মাধ্যমে কি হলো না, কমিউনালিজমকে লিগালাইজ করে দেওয়া হলো। বিভেদ বাড়তে থাকলো মানুষের মধ্যে। এই জন্য মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, ঠিক আছে। দেখুন কি সব করেছিল তারা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। আমরা আর পড়বো দুটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, একটা 1919 আর একটা 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আরেকটা আমরা পড়েছি 1858। তাহলে তিনটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1858, 1919 এবং 1935। তিনটে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, 1893 এবং 1909। আর তাছাড়া বাকি সব চার্টার অ্যাক্ট, 1773, 93, 1813, 1833 আর 1853। তারপর তো চালু হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, কারণ 1857-এ সিপাহী বিদ্রোহ শুরু হয়, মহাবিদ্রোহ। আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব। তো বেশ, আমরা এখন 1919-এ চলে এসেছি এবং এরপরে 1935 পড়লেই আজকের আমাদের লেকচার শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারও আমাদের শেষ হয়ে যাবে। মাঝখানে মাঝখানে আমরা কিছু জিনিস বলে দেবো, কিন্তু সেটা হিস্ট্রিতে আমরা খুব ভালোভাবে পড়ব, সেই জন্য এই সাবজেক্টে ডিসকাস করার মতো এরিয়া পাওয়া যাচ্ছে না, কারণ সেটা সম্পূর্ণ হিস্ট্রি সাবজেক্টই বটে, ঠিক আছে। তো সে একই রকম ভাবে চেমসফোর্ড হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বা যা বলবেন ভাইসরয়। আর মন্টেগু, ঠিক আছে, এ হচ্ছে ব্রিটিশদের ওখানে সেক্রেটারি অফ স্টেট।
সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। ভালোভাবে বলে দিলাম। তো এই সময় কি শুরু হলো? ডায়ারকি অ্যাট প্রভিন্সিয়াল লেভেল। প্রভিন্সিয়াল লেভেলে দেখুন একজন গভর্নর আছে, প্রত্যেকটা প্রভিন্সে একজন করে গভর্নর আছে, কারণ প্রভিন্সকে লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। গভর্নর রয়েছে, আর প্রভিন্সে একটা ছোট কাউন্সিলও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, ইন্ডিয়ানসরা যেখানে অ্যালাউড। তো সে গভর্নর এবং যে কাউন্সিল, প্রভিন্সিয়াল কাউন্সিল, সেই দুজনের মধ্যে ক্ষমতার ভাগটা এমনভাবে করে দেওয়া হলো, একটা রিজার্ভ সাবজেক্ট, একটা ট্রান্সফার্ড সাবজেক্ট, ক্ষমতাগুলো ভাগ করা হচ্ছে, আমরা দেখব। দিয়ে সেখানে একটা কাইন্ড অফ ডায়ারকি তৈরি করে দেওয়া হলো, বা হায়ারার্কি তৈরি করে দেওয়া হলো দুজনের মধ্যে। তারা দুজন একসঙ্গে কাজ করছে না, একজনের পাওয়ার বেশি, একজনের পাওয়ার কমিয়ে দেওয়া হলো। এগুলো ছিল না এখানে, সরিয়ে দিই, এগুলো আমরা আগেই পড়েছি। যাই হোক, তো একটা রিজার্ভ টপিকস আর একটা ট্রান্সফার টপিকস। এবার দেখুন বিভিন্ন রকমের ক্ষমতা হয়, যেমন একটা ক্ষমতা হতে পারে ল অ্যান্ড অর্ডার, একটা ক্ষমতা হতে পারে ওয়াটার অ্যান্ড ইরিগেশন, আপনারা বুঝতে পারছেন ক্ষমতা মানে স্টেটের কি কি ক্ষমতা থাকে আমাদের উপরে। এগুলো আমাদের খুব ভালোভাবে লিস্ট আমাদের প্রচুর আসবে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, এগুলো আমরা যখন পড়বো লিস্ট আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এর মানে হচ্ছে প্রত্যেকটা লিস্টে কিছু কিছু ক্ষমতা লেখা আছে, এই ক্ষমতাটা সেন্টারের, এই ক্ষমতাটা স্টেটের, এই ক্ষমতাটা দুজন মিলে ভাগাভাগি করে নেবে, এবং সেন্টার যেটা বলবে সেইটাই শেষ কথা হবে। তাহলে যে কনকারেন্ট লিস্ট বলে যে বিষয়টা, সেটা অ্যাকচুয়াল পাওয়ার সেন্টারকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্যই তো আমরা বুঝবো যে আমাদের কনস্টিটিউশনটা সেন্টারকে বেশি পাওয়ারফুল হওয়ার সুযোগ দেয়, ইউনিটারি বায়াস আছে, আমরা দেখব। তো রিজার্ভ টপিকস এবং ট্রান্সফার টপিক। রিজার্ভ টপিকসের মধ্যে হচ্ছে প্রিজার্ভ ফর গভর্নর। রিজার্ভ টপিকসের মধ্যে যে সমস্ত ক্ষমতাগুলি লেখা হয়েছে, রিজার্ভ টপিকসে কি কি ক্ষমতা ছিল সেগুলো বলো, সেগুলোর দরকার নেই, বইতেও লেখা নেই। লক্ষ্মীকান্ত বা ভালো ভালো যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলো তো খুব ভালোভাবে এখানে কিছু লেখা নেই। আর ট্রান্সফার টপিকে অ্যাকচুয়ালি কি কি ছিল সেগুলো লেখার কিছু নেই। বিষয়টা হলো লেখা কি আছে, যে রিজার্ভ টপিকসে যে সমস্ত পাওয়ারগুলো লেখা হয়েছে সেই সমস্ত পাওয়ারগুলো সম্পূর্ণ গভর্নরের হাতে। এর অর্থ কি, যে প্রভিন্সে একজন গভর্নর রয়েছে এবং গভর্নরের সঙ্গে সেই স্টেটের কাউন্সিলও রয়েছে, প্রভিন্সিয়াল কাউন্সিল। এবার গভর্নরকে কিছু ক্ষমতা বেশি দেওয়া হলো এবং কাউন্সিলকে ক্ষমতা কমিয়ে দেওয়া হলো। গভর্নরকে এই রিজার্ভ লিস্টে একগাদা ক্ষমতা লিখে দেওয়া হলো, বলে এগুলো সম্পূর্ণ গভর্নরের জন্য রিজার্ভ, গভর্নর যা চাইবে তাই করতে পারবে এই সাবজেক্টগুলোর উপরে। যে আমাদের দেশের ট্যাক্সেশন সম্বন্ধে যদি কোনো ল বানাতে হয়, তাহলে সেটা সেন্টার বানাবে, আমাদের দেশের ডিফেন্স সম্বন্ধে যদি কোনো ল বানাতে হয়, সেটা সেন্টার বানাবে। কমিউনিকেশন বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্বন্ধে যদি কোনো ল বানাতে হয়, সেটা অবশ্যই সেন্টার বানাবে। এবার আমাদের এখানকার পুলিশ, ল অ্যান্ড অর্ডার, পুলিশ, সেই ব্যবস্থাটা কে দেখে? রাজ্য দেখে। ঠিক আছে, হেলথ স্টেট ম্যাটার, ল্যান্ড স্টেট ম্যাটার, স্টেট মানে রাজ্য। আবার স্টেটেরও বিভিন্ন রকম মানে আমরা পড়বো, পলিটি সাবজেক্ট আমরা দেখবো আস্তে আস্তে, চাপনার কিছু নেই। আরেকটা হচ্ছে ট্রান্সফার টপিক। ট্রান্সফার টপিক কাকে দেওয়া হলো? লেজিসলেটিভ কাউন্সিল বা মিনিস্টারকে। আর তারাও কি, তারা হচ্ছে অ্যাসিস্টেড গভর্নর, তারা গভর্নরকে অ্যাসিস্ট করছে, মানে তারা যেটা লিখবে সেটাও গভর্নরকে দেবে, এবং গভর্নর যদি মনে করে এখানে কিছু কাটাকুটি করে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিতে পারে। মানে অ্যাকচুয়ালি ক্ষমতা এদের কিছুই নেই। ঠিক আছে, শুধু দায়িত্ব আছে, ক্ষমতাহীন দায়িত্ব, আরে হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা, মানে এরকম না, আমি আড্ডা মেরে বলছি। ব্যাপারটা হচ্ছে প্রিজার্ভ ফর গভর্নর, অর্থাৎ গভর্নরের জন্য রিজার্ভ টপিকটা সম্পূর্ণ প্রিজার্ভ রয়েছে, অর্থাৎ রিজার্ভ টপিকে যে ধরনের ক্ষমতাবল লেখা আছে সেগুলো কেবলমাত্র গভর্নরের জন্য, এবং ট্রান্সফার টপিকেও যে ধরনের ক্ষমতা লেখা আছে সেগুলো তো লেজিসলেটিভ কাউন্সিলের জন্য সেই প্রভিন্সের, কিন্তু তারা গভর্নরকে অ্যাসিস্ট করবে, অর্থাৎ তারা গভর্নরের আন্ডারে। বাইক্যামেরালিজম, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর স্টেট কাউন্সিল। এবার কি, সারা ভারতবর্ষে
যতগুলো কি বলবো প্রভিন্স রয়েছে, সমস্ত প্রভিন্সেই তো মোটামুটি প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল তো রয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রভিন্সের একটা নিজের বডি তো রয়েছে, আর সেন্টার একটা বডি রয়েছে। এবার কি করলো যে সেন্টারে দুটো বডি বানালো। একটা তো যাদের হাতে ক্ষমতা থাকবে, ব্রিটিশরা যাদেরকে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হিসাবে নেবে, সেখানে কিছু ইন্ডিয়ানস অ্যালাউ করবে, অবশ্যই তাদের আর কি কথা শুনবে এরকম ইন্ডিয়ানকেই তারা অ্যালাউ করবে। আর আরেকটা বডি বানানো হলো, এই যে প্রভিন্সগুলোতে যে সমস্ত মানুষজন রয়েছেন, প্রভিন্সগুলোতে যে সমস্ত কাউন্সিল রয়েছে, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, সেখান থেকে একজন দুজন করে মেম্বার নিয়ে সেন্টারে আরেকটা বডি বানানো হলো। অর্থাৎ কি বলার চেষ্টা হচ্ছে যে এই যদি ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়াতে অনেক প্রভিন্স রয়েছে, তো সেই প্রভিন্সগুলোর থেকেও কিছু 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 করে মেম্বার নিয়ে একটা স্টেট কাউন্সিল বানানো হলো, যেটার থেকেই বর্তমানে এসেছে রাজ্যসভা। আর আরেকটা হলো সেন্টারে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, সেটার থেকেই বর্তমানে আমরা ধরতে পারেন লোকসভা। এটা লোয়ার হাউস, এটা আপার হাউস। আপার হাউস কারণ আমরা যাদেরকে চুজ করছি তারা কোন একজনকে চুজ করছে দিয়ে রাজ্যসভাতে পাঠাচ্ছে, সেজন্য এটা আপার হাউস। আর লোয়ার হাউস কেন লোকসভাটা? কারণ আমরাই তো ডাইরেক্ট লোকসভাতে এমপিদের চুজ করে পাঠাচ্ছি। এটা আমরা পলিটি সাবজেক্টে খুব ভালোভাবে দেখব। আমাদের তো সম্ভবত আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ বোর্ডে এই বিষয়টা, এই পলিটি সাবজেক্টটাই ছিল না, ফলে আমরা লোকসভা রাজ্যসভাতে অ্যাকচুয়ালি কিভাবে ভোট হয়, কে কি ভোট দেয় না দেয়, এগুলো সম্বন্ধে আমাদের কোনোই জ্ঞান নেই। আবার আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সম্বন্ধেও কোনোই জ্ঞান নেই। তো আমরা আস্তে আস্তে সেই জ্ঞানগুলো অ্যাকোয়ার করবো, কোনো চিন্তা করার বিষয় নয়। আমাদের এই সাবজেক্টটি শেষ হতে হতে আপনারা এইসব জিনিসে একদম মাস্টার হয়ে যাবেন। মাস্টার না হলেও জেনে তো যাবেনই ভালোভাবে। তারপর তো আমরা ছিলাম কোথায়? হুম, তাহলে বাইক্যামেরালিজম সিস্টেমটা বুঝতে পারলাম, এবং ডাইরেক্ট ইলেকশনও শুরু হলো। তারপর কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনাপ্রধান ছাড়া ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে যে 6 জন মেম্বার আছে, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মানে একদম সেন্টারে যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, যেটা এখন লোকসভা বলে একটু একটু আমি বলছি, অবশ্যই লোকসভার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই চিন্তা সেরকম একটা চিন্তা থেকে এসেছে। তো কমান্ডার ইন চিফ ছাড়া ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের 6 জনের মধ্যে 3 জন মেম্বারকে ইন্ডিয়ান করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি ছিল, এবং এটা পূরণ হলো সেই সময়। তারপর সেক্রেটারি অফ স্টেটের স্যালারি, যা আগে ইন্ডিয়ান ইনকাম থেকে পে করা হতো, সেক্রেটারি অফ স্টেট মানে বুঝতে পারছেন তো, ব্রিটেনের ওখানে যে বসে আছে 15 জনের মেম্বারের কাউন্সিল নিয়ে, তাকে আগে স্যালারি দিত আমাদের ভারত থেকে যে টাকা পয়সা তারা চুরি করতো, সেই চুরির থেকে তারা দিত। মানে ভারত থেকে যে ট্যাক্সটা কালেক্ট করা হবে, যে ইনকামটা হবে, সেই ইনকাম থেকে তাদেরকে পে করা হতো। এখন বলা হতো না, ব্রিটিশ এক্সচেকার দেবে। অর্থাৎ কি, ব্রিটেনে যে সমস্ত মানুষজন আছেন তারা যে ট্যাক্স পে করেন, সেই ট্যাক্সের টাকা থেকে ব্রিটেনের মধ্যে বসে থাকা সেক্রেটারি অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, আমরা আগের দিন বলেছিলাম। আপনারা এই লেকচারগুলি একবারের বেশি দেখতে পারেন, অথবা বলবো যে নোটগুলি দেওয়া হচ্ছে সেই নোটগুলি কিন্তু ভালোভাবে পড়বেন, অথবা বই পড়তে থাকবেন, না হলে এগুলি মাথায় জট পাকিয়ে যাবে। আবার এই যে আলাদা আলাদা জায়গায় একবার এই কাউন্সিল একবার ওই কাউন্সিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু যতটা সহজভাবে সম্ভব বলার চেষ্টা হয়েছে। কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা হয় আপনারা বলবেন, টেলিগ্রামে জানাবেন, আমরা এটার উপরে আরো সহজভাবে কিছু একটা ভিডিও অ্যাড করে দেবো, যদি পরবর্তীতে হয় পরবর্তীতে করে দেবো। ব্রিটিশ এক্সচেকার দ্বারা আমরা বুঝলাম, সেক্রেটারি অফ স্টেট মানে বোঝা যাচ্ছে তো যে এই ব্রিটেনের এখানে যে বসে আছে ভারতকে শাসন করছে, আগে এই টাকা থেকে এদেরকে পয়সা দেওয়া হতো,
এখন বলা হচ্ছে না, এইখানে যে লোকে পয়সা দেবে সেখান থেকে তোমাকে পয়সা দেবো। বেশ, এরপরে একে একে সাইমন কমিশন আসে 1927 খ্রিস্টাব্দে, এগুলো আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে পড়বো। নেহেরু রিপোর্ট আসে 1928 খ্রিস্টাব্দে। তারপর কমিউনাল অ্যাওয়ার্ড হয় 1932 খ্রিস্টাব্দে। তো একদম দেশকে পুরো টুকরো টুকরো করে দেওয়ার প্ল্যান ছিল। তো তারপরে গান্ধীজি অনশনে বসেন এবং আম্বেদকর মহাশয়ের সঙ্গে পুনা প্যাক্ট সাইন হয়, এবং তারপরে আস্তে আস্তে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আসে। আমরা ওগুলো বলার থেকে বাঁচলাম, কারণ ওগুলো আমাদের হিস্ট্রিতে খুব ভালোভাবে পড়া হবে, তো এখানে দরকার নেই। এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন, তাহলে এবার একটা ফেডারেশন কথাটা আসছে। আমরা ফেডারেশন কথাটা কি, এটার উপর একটা গভীর ডিসকাশন আসবো পরবর্তীতে। তো মনে রাখুন, সারা ভারতীয় একটা যুক্তরাষ্ট্র, যে পুরোটা ভারত, আর ভেতরে ভেতরে বেঙ্গল, সিন্ধ, পাঞ্জাব এসব রয়েছে, এরকম একটা ব্যাপার ইংরেজরা আনার চেষ্টা করলো। অ্যাবলিস্ট ডায়ার্কি, এই যে অ্যাবলিস্ট ডায়ার্কি অ্যাট প্রভিন্সিয়াল লেভেল অ্যান্ড ইন্ট্রোডিউসড ইট অ্যাট সেন্ট্রাল লেভেল। দেখুন, দেখছে যে প্রভিন্সগুলো নিজেদের মধ্যে ক্ষমতা এমনি ওদের খুব কম, তো ওখানে যে এই যে গভর্নর আর কি বলবো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের মধ্যে একটা ডায়ার্কি তৈরি করে দেওয়া হয়েছিল। এর আগে একটা বললাম খুব ভালোভাবে, যে ওই ট্রান্সফার সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্ট করে, তো সেটা এবার বন্ধ করে দেওয়া হলো, বললো ঠিক আছে ওখানে করব না, সেটা নিয়ে আসা হলো সেন্ট্রাল লেভেলে। তো সেন্ট্রাল লেভেলে 3টে লিস্টের মাধ্যমে ক্ষমতার বন্টন হলো: ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্টে 59 আইটেমস থাকলো, প্রভিন্সিয়াল লিস্টে 54 আইটেমস থাকলো, এবং কনকারেন্ট লিস্টে 36 আইটেমস থাকলো। এটার অর্থ কি, আইটেম কি? আমরা বলছি যে কি, যে প্রভিন্স থেকে সবার আগে, প্রভিন্সগুলোর মধ্যে থেকে, মানে একটা কি, একটা ভারতীয় যুক্তরাষ্ট্র পুরোটা ভারত, আর ভেতরে 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 রাজ্য রয়েছে, প্রভিন্স রয়েছে, এরকম একটা বিষয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আনা হলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে আমরা অনেক কিছু নিয়েছি, প্রচুর কিছু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কনস্টিটিউশনে নেওয়া হয়েছে, এবং এটা আমরা পরবর্তীতে পড়বো খুব ভালোভাবে যে কনস্টিটিউশনে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কি কি নিয়েছি। তো তার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কি কি হয়েছিল সেগুলো একবার বলি। ফেডারেল লিস্ট অর্থাৎ সেন্টারের ক্ষমতা। তো ফেডারেল লিস্টে যে 59 আইটেমস অর্থাৎ 59 রকমের ক্ষমতার কথা বলা হয়েছে, সেটা সম্পূর্ণরূপে সেন্টারের থাকবে। ক্ষমতাগুলি কি হতে পারে? আর্মি হতে পারে, ডিফেন্স বা আর্মি হতে পারে, কমিউনিকেশন হতে পারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হতে পারে, ঠিক আছে। আর প্রভিন্সিয়াল লিস্ট 54টা এমন ক্ষমতার কথা লেখা আছে, ঠিক আছে, সেগুলো প্রভিন্সের হবে, প্রভিন্সের ক্ষমতা। আর কনকারেন্ট লিস্ট হলো প্রভিন্সের ক্ষমতা এবং সেন্টারের ক্ষমতা দুটোই রয়েছে, মানে দুজনের, প্রভিন্স এবং সেন্টার, অর্থাৎ কি বললাম, একটা ফেডারেশন, পুরোটা একটা ভারত আর তার ভেতরে ছোট 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 অংশ। তো পুরোটা ভারত বা ইন্ডিয়া যেটা, তার যে ক্ষমতা, ভেতরের ছোট ছোট স্টেটগুলো বেঙ্গল, পাঞ্জাব, সিন্ধ, তাদের কি ক্ষমতা, পুরো ইন্ডিয়ার ক্ষমতাটা হচ্ছে ফেডারেল লিস্টে লেখা আছে। পুরো ইন্ডিয়ার ক্ষমতা বলতে কি, মানে একটা গোষ্ঠীর লোকজন রেখেছে যাদের ক্ষমতা পুরো ভারত জুড়ে। বর্তমানেও তো আমাদের দেশে এইরকমই ব্যাপার। দেখুন ভালোভাবে ভেবে দেখলে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, সেন্টারে একটা বডি রয়েছে যেটা সেন্ট্রাল পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, আর একটা স্টেটে বডি রয়েছে বিধানসভা, অনেক স্টেটে বিধান পরিষদও রয়েছে। তো এরকম একটা ব্যাপার। আর কনকারেন্ট লিস্ট কি, যে সেন্টার এবং স্টেট দুজনেরই ক্ষমতা রয়েছে ওখানে কাজ করার, কিন্তু এখন আমাদের সিস্টেমটা এরকম যে সেন্টার যা করবে সেটা বেশি মান্যতা পাবে। আর বাই ক্যামেরাল লেজিসলেশন ইন 6 of 11 প্রভিন্সেস, 11টার মধ্যে 6টা প্রভিন্সে বাই ক্যামেরাল লেজিসলেশন, দুটো ক্যামেরাল, অর্থাৎ কি, যে বিধানসভা, বিধান পরিষদ এরকম রয়েছে 11টার মধ্যে 6টাতে। 11টা কি কি, 6টা কি কি, আমরা হিস্ট্রিতে পড়বো এগুলো, এখানে মনে রাখুন, ঠিক আছে। আমি যদিও নামগুলো এখানে লিখে রেখেছি, একটা হলো বোম্বে, বিহার, বেঙ্গল, মাদ্রাস, ইউনাইটেড প্রভিন্স আর আসাম। এই 6টাতে বাইক্যামেরাল লেজিসলেশন ছিল যদি পরীক্ষা দিয়ে দেয়। বাকি 5টা আর কি দরকার, ওগুলো আমরা হিস্ট্রি সাবজেক্টে জানবো, ঠিক আছে। সব এখানে করতে গেলে কিন্তু সময় লেগে যাবে। এক্সটেন্ডেড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন অর সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেসড ক্লাস, মানে শিডিউল ক্লাসেস, ওমেন,
লেবার বা ওয়ার্কার, ইংরেজরা আবার কি করলো, আরো বেশি চালাকি শুরু করলো। এই যে কমিউনাল ইলেক্টোরেট এর আগে, ঠিক আছে, মর্লে মিন্টো রিফর্মে মিন্টো করে গেল যে মুসলিমদের জন্য আলাদা ইলেক্টোরেট, অর্থাৎ সেখানে যে ব্যক্তি দাঁড়াবেন তাকে কেবল মুসলিম ব্যক্তিরাই ভোট করবেন। এই রকম বিষয়টা অন্যান্য কমিউনিটির ক্ষেত্রেও আনা হলো, বা কি বলবো, অন্যান্য সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেসড ক্লাস। যেমন এ সময় আম্বেদকর মহাশয় অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। আমরা দেখবো এর মাঝখানে রাউন্ড টেবিল কনফারেন্স রয়েছে, 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই আম্বেদকর অংশগ্রহণ করেছিলেন। আম্বেদকরের সেই সময় পলিটিক্যাল একটা আর কি মাসেল পাওয়ার অনেক ভালো ছিল। মাসেল তো বলবো না, যে তার প্রভাব অনেক বেশি ছিল। তার কারণ কি, তিনি ডিপ্রেসড ক্লাসদের তরফ থেকে, সেই সময় আমরা দেশে কি করতাম, আমরা দেশে ছোট বা নিচু জাতি বলে কিছু লোককে আনটাচেবল ঘোষিত করেছিলাম, যে এদেরকে আমরা ছোবো না। দেখুন, আমরা মানুষ এবং আমরা একটা মানুষকে ছোবো না, কি অধ্যত্ত আমাদের। তো সেই অধ্যত্তের জবাব দিতে আম্বেদকর সেই সময় ব্রিটিশদেরকে এটা বলার চেষ্টা করে যে ডিপ্রেসড ক্লাসেরও রিপ্রেজেন্টেশন দরকার, না হলে এদেরকে শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওমেনদের জন্য আলাদা আর কি সেপারেট ইলেক্টোরেট, মানে বুঝতে পারছো তো, যে যেখানে ডিপ্রেসড ক্লাসের কোনো একটা ব্যক্তিকে দাঁড় করানো হবে সেখানে কেবল ডিপ্রেসড ক্লাসের লোকজন ভোট করবেন, এসসি বা এসটি কমিউনিটির মানুষজন, এসটি তো বলবো না, এসসি কমিউনিটির মানুষজন ভোট করবেন। যেখানে ওমেনকে দাঁড় করানো হবে সেখানে কেবল ওমেনরা ভোট করবেন, যেখানে লেবারকে দাঁড় করানো হবে সেখানে কেবল লেবাররা ভোট করবেন। মানে এইভাবে যা তা ব্যাপার, দেশকে আর কি 1000 কাটস দেওয়ার চেষ্টা হচ্ছিল। Introduced for the first time the direct election, over 10% population got voting rights. 10% পপুলেশন কেন না, যে সমস্ত রাসুকদার বড় বড় মানুষজন যারা প্রচুর টাকা পয়সা ইনকাম করতেন এবং ট্যাক্স দিতেন ভারত সরকারকে, সেই সময়কার বড় বড় ব্যবসাদার, কেবল তারা ভোটিং রাইটস পাবে। আর সাধারণ মানুষজন, আমরা তো আর কি, ঠিক আছে, আমাদেরকে ছেড়েই দেওয়া হয়েছিল আমরা যেন মরে যাই। ঠিক আছে, ভাবতে পারেন যে মন্বন্তর, প্রায় 40টার বেশি মন্বন্তর হয়েছিল। মন্বন্তর অর্থাৎ ফেমাইন, বলতে পারি যে অনাহারে মানুষ মরছিল, সেইখানে খাবার কোনো কিছু নেই। ঠিক আছে, তো এই বাংলায় 9 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি মানুষজন মারা গিয়েছিলেন। মানে বুঝতে পারছেন, প্রতি 3 জনে একজন মারা যাচ্ছেন, এরকম একটা কন্ডিশন। আমরা দেখবো ইতিহাসে মানে এই বিষয়গুলো, আমাদের মানে হয়তো আমাদের যারা পূর্বপুরুষ তারা হয়তো বেশ সম্ভ্রান্তশালী ছিল, কারণ গরিব মানুষজন যারা ছিলেন তারা তো না খেতে পেয়ে ওই সময় মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার খুবই বাজে হয়েছিল। তার মধ্যে আবার এখন রাইট উইংরা এসে বলেন যে ভারতীয় হিস্ট্রির অনেক অংশ আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো আমি আপনাদেরকে বারবার করে সাবধান করছি যে পরীক্ষার জন্য কিন্তু আমাদের সেইগুলো অতটা প্রয়োজন নেই। আপনাদের নিজের দরকার থাকলে আপনারা জানুন, কিন্তু পরীক্ষার খাতায় ওই ধরনের কথা কখনো লিখবেন না, তাহলে কিন্তু নাম কেটে দেবে। কারণ এনসিআরটিতে নেই। ঠিক আছে, এনসিআরটিতে যেটা আছে সেটাই আমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইতিহাস, তো সেইগুলো কখনো এর সঙ্গে মিক্সড করবেন না। সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে সেগুলো আমাদের চোখের সামনে আসছে, এই জন্য সাবধান করলাম। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড মেনি ফিচার্স ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে সংবিধান, সেই 1935 অ্যাক্ট থেকে অনেক কিছু গ্রহণ করেছিল। এখানে আমাদের হিস্টোরিক্যাল আন্ডারপ্লেনিং শেষ হলো। আপনাদেরকে অনুরোধ যে পুরো চ্যাপ্টারটা আপনারা এরপরে রিভাইজ করবেন, কারণ এই চ্যাপ্টার থেকে সমস্ত রকম পরীক্ষাতে আপনি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সিডিএস, এনি এক্সাম পলিটির ভেতরে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। আর অ্যাক্ট তুলে তুলে কোশ্চেন দেবে যে এই কোনটা হয়েছিল এই অ্যাক্টে, বা একটা জিনিস বলে দেবে এটা কোন একটা হয়েছিল। এবার আপনার মনে হয় 1833 হয়েছিল না 1853 হয়েছিল, যতটা সম্ভব সহজভাবে এখানে বোঝানোর চেষ্টা হয়েছে।
এরপরে আপনারা যদি খুব ভালোভাবে এটা প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। এই জন্য এই বিষয়টাকে খুব ভালোভাবে আপনারা একাধিকবার রিভাইসের মাধ্যমে রপ্ত করবেন। তো 1833, তারপর 1853, 1853 পরে 1858 সালে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে? যদি আপনারা 1861 বলে থাকেন তাহলে কিন্তু ভুল। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ, 1919-এর পরে 1935-এ। আর মাঝখানে 3টে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট রয়েছে, 61, 93 আর 1909। 1909-এর অ্যাক্টটাকে আমরা কি বলি? মরলে মিন্টো রিফর্ম। আর 1919-এরটাকে আমরা কি বলি? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। আমাদের মনে রাখতে হবে। যা যা বললাম সেগুলো আপনারা স্টাডি করবেন এবং আমাদেরকে জানাবেন যে আমাদের পড়ানো আপনাদের কেমন লাগছে এবং এর মধ্যে আমরা কি আরও কিছু অ্যাড করতে পারি। বিশেষ করে এই 3টি সম্বন্ধে আমরা হিস্ট্রি সাবজেক্টে খুব ভালোভাবে পড়ব, ঠিক আছে? তো সেই জন্য এখন আমরা এটা জাস্ট টাচ করে চলে গেলাম। এই যে সাইমন কমিশনের পরে, ঠিক আছে, একটা জায়গায় সভা হচ্ছিল, সেই সভাতে লালা লাজপত রায় ছিলেন, ঠিক আছে, একদম আমাদের ভারত মাতার সন্তান, বীর সন্তান। তো তিনি ইংরেজদের এগেনস্টে অনেক বেশি আর কি কথাবার্তা বলছিলেন এবং সেখানে লাঠিচার্জ হয়, আর সেই লাঠির আঘাতে লালা লাজপত রায়কে হত্যা করা হয়, ঠিক আছে? ভেঙে পড়বেন না, কারণ যে হত্যা করেছিল তাকে পরবর্তীকালে ভগৎ সিং মানে আর কি হত্যা করে দিয়েছিলেন। দেখবো আমরা দেখবো হিস্ট্রির মধ্যে। তো তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এবং আমরা কিছু কিছু দেখলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আর কি কি নেওয়া হয়েছে সেগুলি আমরা এরপরে পড়ব, যে আমাদের কনস্টিটিউশনে কোথা থেকে কি বড় ফিচার্স কি কি আছে সেগুলি পড়ার সময়। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।